হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সকলকে আজকের ক্লাসে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা দেখতে পাচ্ছ ছবিতে, বিভিন্ন শহর এবং দেশের উপনাম। খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। যদি আমরা লজিক ধরে ধরে প্রতিটা নামকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিস মনে রাখাটা খুব সোজা বিষয় হবে। আশা করব আজকের ক্লাসে তোমরা বিষয়টাকে উপভোগ করবে এবং অনেক কিছু জানতে পারবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য তো অবশ্যই আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, তবে এটা তোমাদেরও নিজেদেরও গ্রো করতে কিছুটা হলেও সাহায্য করবে আজকের এই ক্লাসটা। আচ্ছা, হ্যালো। আচ্ছা, আজকের এই বিষয়টা এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা কোনো অঞ্চলের কোনো ডাকনাম বা বিশ্বের বিভিন্ন শহর বা বিভিন্ন দেশের কি নামে পরিচিত বা মানুষ সৃষ্ট যে নামগুলো দেয়া হয়, এই যেমন বিভিন্ন ব্যক্তির, এই যে অমুক ব্যক্তির নাম হচ্ছে পচা, বুঝতে পেরেছ, বা অমুক ব্যক্তির নাম হচ্ছে ল্যাটা, মানে এই যে বিভিন্ন নাম, এগুলো মানুষ দিয়ে থাকে তার প্রকৃতির ওপর ভিত্তি করে বা তার চরিত্রের ওপর ভিত্তি করে। সেই রকমই বিভিন্ন শহর বা বিভিন্ন অঞ্চলের নামও মানুষ তার প্রকৃতি বা বিভিন্ন দেশের সঙ্গে কম্পেয়ার করে আমরা দিয়ে থাকি। সেইগুলোই আমরা উপনাম বা সবরিকুয়েট নামে পরিচিত। আজকে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আমাদের রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষার জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করব ফিনল্যান্ড। আচ্ছা, একটুখানি উপরে একটা নেমে গেছে, একটুখানি নিচের দিকে নামিয়ে দিই আমি, ব্যাস। আচ্ছা দেখো, খুব ইন্টারেস্টিং ক্লাস। প্রথমটা হচ্ছে হাজার হ্রদের দেশ। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? না, ফিনল্যান্ডকে বলা হয়। কেন না, ফিনল্যান্ডে প্রায় 168,000 হ্রদ আছে, তার সঙ্গে প্রচুর দ্বীপ আছে। এবং ফিনল্যান্ড হচ্ছে অল ওভার, এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এই রকম বিভিন্ন ছোট ছোট হ্রদ এবং দ্বীপের সমন্বয়ে গঠিত। আর হাজার হাজার হ্রদ থাকার জন্য ফিনল্যান্ডকে আমরা হাজার হ্রদের দেশ বলে থাকি। আচ্ছা, এরপরে মুক্তোর দেশ বাহরাইন। এখানে প্রচুর মুক্তো পাওয়া যায়। এখানে ওই যে ঝিনুকের মধ্যে যে মুক্তো পাওয়া যায়, এই বাহরাইনেতে প্রচুর পাওয়া যায় বলে এই বাহরাইনকে মুক্তোর দেশ বলা হয়। সকালবেলার শান্তি বলা হয় দক্ষিণ কোরিয়াকে। অনেক সময় এইটা কোরিয়া উত্তর থাকে। সকালবেলার শান্তি মানে সকালবেলা আমাদের এনভায়রনমেন্টটা কতটা সুন্দর এবং মোলায়েম থাকে আমরা নিশ্চয়ই জানি। সেরকম দক্ষিণ কোরিয়ার এনভায়রনমেন্ট সারা দিন ব্যাপী ওরকম সকালের মতোই মনোরম একটা সৌন্দর্য, একটা মনোরম একটা এনভায়রনমেন্ট সারাদিন ধরে দক্ষিণ কোরিয়াতে থাকে। সেই জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা দিয়েছে যে সকালবেলার শান্তি। কোনটাকে? না, আমাদের দক্ষিণ কোরিয়াকে। আচ্ছা, এরপরে দেখো ব্রিটেন অফ সাউথ কাকে বলা হয়? না, ব্রিটেন অফ সাউথ বলা হয় হচ্ছে আমাদের নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশে অন্তর্গত। অস্ট্রেলিয়ার ঠিক তলায় হচ্ছে নিউজিল্যান্ড। আর ব্রিটেন কেমন একটা দেশ? ইউরোপের একটা আলাদা দ্বীপ হচ্ছে আমাদের, ইউরোপের একটা আলাদা সেপারেট দ্বীপ হচ্ছে আমাদের ব্রিটেন। সেই ব্রিটেনের মধ্যে আমাদের ইংল্যান্ড আছে। সেরকম অস্ট্রেলিয়া মহাদেশ এবং তার পাশের একটা দ্বীপ হচ্ছে আমাদের নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রকৃতি অনেকটা আমাদের ব্রিটেনের মতো, আর সেই জন্য আমরা নিউজিল্যান্ডকে ব্রিটেন অফ সাউথ বলে থাকি। আচ্ছা, সাউথ কেন? না, দক্ষিণ গোলার্ধ বলেছে, কিন্তু অস্ট্রেলিয়া ওশিয়ানিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আচ্ছা, পিরামিডের দেশ মিশর, প্রচুর পিরামিড আছে, আমরা নিশ্চয়ই জানি, দেখো ছবিতেও দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকা। কেন? আফ্রিকার মানুষজন কালো। কালো হবার কারণ কি? আফ্রিকা মহাদেশটা অ্যাকচুয়ালি নিরক্ষরেখার একদম কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে, এবং সেই জন্য ওই অঞ্চলে মানে মূলত কালো চামড়ার মানুষ দেখতে পাওয়া যায়, আর সেই জন্য এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। অনেকে এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার একটা কারণ, এরা একটু জগতের আলো থেকে একটু পিছিয়ে থাকে, মানে এরা ডেভেলপমেন্টও কম, সেই কারণে এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। বজ্রপাতের দেশ ভুটান। ভুটানের এনভায়রনমেন্টটা এমন যে একদিকে হিমালয় পর্বত, আবার ভুটানের ঠিক তলায় গারো খাসি জয়ন্তিয়া পর্বত, এবং তার সঙ্গে ভুটানের তলায় আলিপুরদুয়ার, বক্সাদুয়ার এই অঞ্চলগুলো, মানে এরকম একটা সিচুয়েশনের মাঝে অবস্থিত। দুইদিকে পাহাড়ে মোড়া একটা জায়গা হচ্ছে ভুটান। মানে এই অঞ্চলে মেঘ প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে, তার
কারণ গারো খাসি জয়ন্তিয়া আমাদের মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার জন্য। আর এই অংশে মেঘগুলো এত ঘোরাঘুরি করার জন্যই এই ভুটানে প্রচুর পরিমাণে সাইক্লিক হাওয়া বয় এবং সেই জন্য মেঘে মেঘে সংঘর্ষ হয় এবং বজ্রপাত হয়, সেই জন্য ভুটানকে বজ্রপাতের শহর বলা হয়। আমরা ছবিতে ভুটানের একটা নৈসর্গিক একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। আর এরপরে পোপের শহর ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটিটা পোপেরা থাকে, সেই জন্য ভ্যাটিকান সিটিকে পোপের শহর বলা হয়। আচ্ছা, হারকিউলিস থাম বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। আচ্ছা, হারকিউলিসের থাম মানে হারকিউলিসের মানে স্তম্ভ বলা হয় হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীর ব্যাপারটা একটুখানি দেখো ছবিতে। আচ্ছা, আমাদের জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগরের সঙ্গে আমাদের ভূমধ্য সাগরে যোগাযোগ রক্ষা করেছে আমাদের জিব্রাল্টার প্রণালী। অ্যাকচুয়ালি আমাদের ইউরোপ থেকে আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকার মরক্কো, এদিকে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে জিব্রাল্টার প্রণালী, যার সব থেকে শর্টেস্ট দৈর্ঘ্য হচ্ছে 14 কিলোমিটার। 14 কিলোমিটার পথ কেউ যদি সমুদ্রে সাঁতার কেটে অতিক্রম করে তাহলে সে আলাদা একটা মহাদেশে চলে যাবে। আচ্ছা, সেই জিব্রাল্টার প্রণালীর এই দুই দিকে দুটো বড় বড় পাহাড় আছে। স্থানীয় মানুষ এই দুটো পাহাড়কে হারকিউলিসের স্তম্ভ বলে উল্লেখ করেছে, সেই জন্য হারকিউলিসের স্তম্ভ বলা। আচ্ছা, তারপরে আমাদের ভূমধ্য সাগরের চাবি জিব্রাল্টার। কেন ভূমধ্য সাগর? না, আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগর যাওয়ার এই তোর চাবি রাস্তা, সেই জন্য আমাদের আমাদের এটা বলা হয়। আচ্ছা, আমাদের আইল্যান্ড অফ পার্ল, বাহারিন আমাদের মুক্ত, একই জিনিস আগে এটা বলেছিল, কপি হয়ে গেছে, মুক্তের দেশ। আচ্ছা, নিষিদ্ধ দেশ তিব্বত। তিব্বত অ্যাকচুয়ালি আমাদের চীনের সঙ্গে এখন বর্তমানে আছে। তিব্বত একটা আলাদা দেশ, আমাদের ভারতের ঠিক ওপরে, মানে নেপালের ঠিক ওপরে, হিমাচল প্রদেশের ওপরে, উত্তরাখণ্ডের ওপরে, আমাদের ভারতের ঠিক ওপরের দিকের অংশটাই হচ্ছে তিব্বতের অংশ, যেটা বর্তমানে চীন দখল করে আছে। আর তিব্বতের মানুষ সবসময় চায় যে আমরা আমাদের সংস্কৃতি বাইরে বেরোতে দেব না, আমরা নিজের মতো করে আমরা জীবনযাপন করব। আর সেইখানে তারা চায় না মানুষজন আসুক, সেই জন্য এই তিব্বতকে বলা হয় নিষিদ্ধ নগরী, এখানে মানুষের যাওয়া নিষেধ। দেখো ছবিতে দেখতে পাচ্ছ তিব্বত। জাঁকজমকপূর্ণ নিউ ইয়র্ক, জাঁকজমকতা অনেক বেশি, জাঁকজমকপূর্ণ দেশ বলা হয়। এরপরে বাতাসের শহর শিকাগো, এখানে খুব উইন্ড মিল আছে, প্রচুর আছে, সেই জন্য বাতাসের শহর বলা হয়। শ্বেত হস্তির শহর, সাদা হাতি দেখতে পাওয়া যায়, হাতি নর্মালি কালো হয়, সাদা হাতি দেখতে পাওয়া যায় থাইল্যান্ডে, ছবিতে দেখতে পাচ্ছ সাদা হাতি। এরপর পবিত্র ভূমি কাকে বলা হয়? প্যালেস্টাইনকে বলা হয় পবিত্র ভূমি, কারণ এইখানে আমাদের যিশু খ্রিস্ট জন্মেছিল, সেই জন্য প্যালেস্টাইনকে পবিত্র ভূমি বলা হয়। খ্রিস্টান ধর্মের একটা মহান ব্যক্তি। এরপর নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে। নরওয়ের ছবি এখানে দিয়েছি। নরওয়ে হচ্ছে গ্রীষ্মকালে, আমাদের এখানে গ্রীষ্মকাল, সেই সময় নরওয়েতে 24 ঘন্টা আলো পাওয়া যায়। ওদের কোনোদিনই গ্রীষ্মকালে কোনোদিন অন্ধকার নামে না, ওদের 24 ঘন্টা দিন থাকে। আর তুমি যখন দক্ষিণ গোলার্ধে, তখন আবার যখন গরমকালে, শীতকালে, তখন এই নরওয়েতে মানে 24 ঘন্টাই রাত থাকে। আর এই কারণে এই নরওয়েকে আমরা কি বলে থাকি? নরওয়ে বলে থাকি নিশীথ সূর্যের দেশ। আমাদের নিশীথ সূর্যের দেশ, এখানে সূর্য কোনোদিন অস্ত যায় না। আবার সূর্য উদয়ের দেশ জাপানকে বলা হয়, কারণ আমরা জানি জাপান হচ্ছে আমাদের ইস্টার্ন দিকে অবস্থান করছে, আমাদের পৃথিবীর ইস্টার্ন দিকে, পূর্ব দিকে অবস্থান করছে। এবার সূর্যের আলো, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, সূর্যদের প্রথম আলো আমাদের জাপানের মানুষজন পায়, সেই জন্য জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। চীনের দুঃখ কাকে বলা হয়? না, আমাদের হোয়াংহো নদী চীনের দুঃখ। আমাদের যেমন বাংলার দুঃখ দামোদর, সেরকম চীনের হোয়াংহো নদী চীনকে বন্যায় ভাসিয়ে দিয়ে চলে যায়, সেই জন্য চীনের দুঃখ হোয়াংহোকে বলা হয়। প্রাচীরের দেশ চীন। চীনে জানো আমাদের সবথেকে বড় প্রাচীর আছে, চীনের প্রাচীর, সেই জন্য প্রাচীরের দেশ বলা হয়। প্রাচীরটা এতটা চওড়া এবং এতটা লম্বা, যেটা আমাদের স্পেস স্টেশন থেকে তো দেখতে পাওয়া যায়, আবার নাকি শুনেছি যে কি চাঁদ থেকেও দেখতে পাওয়া যায়। চির শান্তির দেশ কাকে বলা হয়? না, আমাদের রোমকে বলা হয় শান্তির দেশ, আর তার সঙ্গে 7 পাহাড়ের দেশ। রোম
চারিদিকে 7টা পাহাড়ে ঘেরা একটা শহর, সেই জন্য রোমকে আমাদের চিরসাহসিক দেশ বা 7 পাহাড়ের দেশ বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে স্বর্ণ শহর, মানে সোনা পাওয়া যায়। আমরা জানি দক্ষিণ আফ্রিকাতে সোনা পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার একটা প্রধান জায়গা জোহানেসবার্গ, ক্রিকেট খেলা হয় সাউথ আফ্রিকা, সেই স্বর্ণ শহর বলা হয়। আচ্ছা, ভগবানের নিজের দেশ, ভগবানের নিজের দেশ, ভূস্বর্গ তো কাশ্মীরকে বলা হয়। আবার এটা ভগবানের নিজের দেশ কেরালা, অপূর্ব সৌন্দর্যের জন্য আমাদের কেরালাকে আমাদের ভগবানের নিজের দেশ বলা হয়। আচ্ছা, গ্রানাইটের শহর, প্রচুর গ্রানাইট পাওয়া যায় স্কটল্যান্ডে। আচ্ছা, এরপরে চির বসন্তের দেশ, গ্রানাইট একরকম শিলা, আগ্নেয় শিলা। চির বসন্তের দেশ কুইটো শহরে সারা বছর বসন্তকালের মতো ঋতু বিরাজ করে, সেই জন্য কুইটোকে চির বসন্তের দেশ বলা হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের সোনালী আঁশের দেশ। সোনালী আঁশ কাকে বলা হয়? আমরা ইলিশ মাছ ভাবি না, ইলিশ মাছ না, সোনালী আঁশ বলতে দেখতে পাচ্ছ পাট, পাটকে আমরা সোনালী গোল্ডেন ফাইবার বলে থাকি। গোল্ডেন ফাইবার কিসের সঙ্গে যুক্ত? পাটের সঙ্গে যুক্ত। এই সোনালী আঁশ সব থেকে বেশি আমাদের পাট উৎপাদনে সব থেকে 1 নম্বরে আছে কিন্তু আমাদের বাংলাদেশ। আমাদের ভারতের মধ্যে 1 নম্বরে আছে আমাদের পশ্চিমবঙ্গ, আর বিশ্বের মধ্যে পাট উৎপাদনে 1 নম্বরে আছে বাংলাদেশ, আর 2 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গ। এবার লবণের দ্বীপ জাঞ্জিবার, জাঞ্জিবারে লবঙ্গ হবে, এটা লবঙ্গের দ্বীপ হচ্ছে জাঞ্জিবার। আচ্ছা, দারুচিনির দেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে প্রচুর দারুচিনি পাওয়া যায়। শ্রীলঙ্কায় দারুচিনির লোভে কিন্তু একটা সময় ফরাসি ইংরেজরা কিন্তু শ্রীলঙ্কাকে অ্যাটাক করেছিল। আচ্ছা, ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ড। ইউরোপে একটা খেলার প্রতি একটা ওদের একটা আকর্ষণ, এবং ওরা খেলার প্রতি আকর্ষণ, বিভিন্ন বড় বড় প্লেয়াররা সুইজারল্যান্ডের লোক, এবং সেই জন্য আমাদের ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ড। বিভিন্ন সংস্থা, ফিফার সদর দপ্তর, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দপ্তর, সব কিন্তু আমাদের সুইজারল্যান্ড। চিনির পাত্র কিউবাকে চিনির পাত্র বলা হয়। ওখানে যত প্রোডাকশন অন্য জিনিস হয় তার থেকে বেশি প্রোডাকশন হয় চিনির, জন্য চিনির পাত্র বলা হয়। আচ্ছা, রামধনুর দেশ হাওয়াই আইল্যান্ড, এখানে প্রচুর রামধনু দেখতে পাওয়া যায়। ছবিতে দেখতে পাচ্ছ এখানকার এনভায়রনমেন্ট এমন, এখানকার বিচ্ছিন্ন মেঘাচ্ছন্ন এমন একটা ওয়েদার সারা বছর থাকে যে তুমি মোটামুটি সারা বছরই এরকম রামধনু দেখতে পাবে। আসলে রামধনু তৈরি হয় কি করে? সূর্যের রং থেকে, সূর্যের রং যখন রিফ্লেক্ট করে 7টা রঙে যখন ভেঙে যায় তখনই রামধনু হয়। আর সেই জন্য একটা ক্রিস্টাল প্রিজম বা কিছু একটা লাগবে, আর সেইটাই আমরা মেঘ সেই ভূমিকাটা অবলম্বন করে। নর্মালি যখন সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন মেঘ আকাশে আছে এবং সূর্য উদয় হয়েছে, সেই সময় কিন্তু রামধনু দেখতে পাওয়া যায়, কারণ মেঘের মধ্যে দিয়ে আলোটা যাওয়ার সময় আলোটা 7টা রঙে ভেঙে যায়। আর এখানকার ওয়েদারটা অনেকটা ওই রকম একটা ওয়েদার, সেই জন্যকে রামধনু দেশ বলা হয় হাওয়াই আইল্যান্ড। প্রচুর হ্রদ আছে, তাকে মস্কো। হামিং পাখির দেশ, হামিং পাখি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ত্রিনাদ হচ্ছে আমাদের ত্রিনাদ টোব্যাগো, আমাদের ক্রিস গেইল, আমাদের ওয়েস্ট ইন্ডিজের একটা অঞ্চল। আচ্ছা, বিক্ষোভ নগরী নিউ ইয়র্ক, সব বিক্ষোভ টিক্ষোভ হয়। আচ্ছা, প্রাচ্যের প্যারিস, সাংঘাইকে প্যারিস বলা হয়। প্যারিসের যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের প্রাচ্য, মানে আমাদের ভারতীয় উপমহাদেশ অঞ্চলে আমাদের চীনে দেখতে পাওয়া যায়, সেই জন্য সাংঘাইকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখো কালো হীরের দেশ। কালো হীরে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালো হীরে, এটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশকে কালো হীরের দেশ বলা হয়। এরপরে রাশিয়া ম্যানচেস্টার, ইয়োনোভা। ম্যানচেস্টার কিসের জন্য বিখ্যাত? কাপড় কলের জন্য বিখ্যাত, মানে বস্ত্র বয়নের জন্য বিখ্যাত। রাশিয়ার সব থেকে বড় বস্ত্র বয়নের জায়গা হচ্ছে ইয়ানোভা। আচ্ছা, এরপরে সোনালী পুষ্পের দেশ জাপান। তারপরে বায়ুকলের দেশ, প্রচুর উইন্ড মিল আছে, দেখতে পাচ্ছ ছবিতে বায়ুকল, প্রচুর উইন্ড মিল আছে নেদারল্যান্ডে। আচ্ছা, প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা আমাদের প্রাচ্য মানে বললাম ভারত এবং তার আশেপাশের দেশগুলো, সেখানে মুক্ত বলা হয় আমাদের শ্রীলঙ্কাকে। এর পেছনে কারণ কি? দেখো ভারতের যে স্ট্রাকচারটা, ভারতের স্ট্রাকচারে শ্রীলঙ্কাটা দেখবে এরকম মুক্তর মতোই লাগে, অশ্রুবিন্দু, ওই জন্য অশ্রুবিন্দু বলা হয়। আচ্ছা, ভারতের অশ্রুবিন্দু বা আমাদের প্রাচ্যের মুক্তের মতো স্ট্রাকচারটা লাগে, সেই জন্য আমাদের শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত। এরপরে আমাদের আইডিয়াটিকের রানী অ্যাডিয়াটিক হচ্ছে একটা মহাসাগর, সাগর, আমাদের যেমন আরব সাগর সেরকম অ্যাডিয়াটিক। এই অ্যাডিয়াটিক সাগরে প্রচুর দ্বীপপুঞ্জ আছে, তার মধ্যে একটা দ্বীপ হচ্ছে ভেনিস হচ্ছে অ্যাডিয়াটিকের সব থেকে প্রধান দ্বীপপুঞ্জ, যেটা ইতালি ভেনিস শহর, সেই ভেনিস, সেই জন্য অ্যাডিয়াটিকের রানী বলা হয়।
পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চল বলতে স্পেন, ইটালি, পর্তুগাল এই অঞ্চলগুলোতে প্রচুর ফল পাওয়া যায়, প্রচুর ফল, মানে বিশ্বের সব থেকে বেশি ফলের প্রোডাকশন এই অঞ্চলগুলোতে হয়ে যায়, ফলের ঝুড়ি বলা হয়। আচ্ছা, এবার আগুনের দ্বীপ বলা হয় কাকে না, বলা হয় হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে আগুনের দ্বীপ। আচ্ছা, এবার আইস মানে ঠান্ডা, আর আগুনের দ্বীপ এরকম ভাববে না। এই আইসল্যান্ড কিন্তু এমন নয় যেখানে সারা বছর আইস জমে থাকে। আইসল্যান্ডের ম্যাক্সিমাম অঞ্চলটা তৃণভূমি অঞ্চল, বুঝতে পেরেছো? মানে তৃণভূমিতে জঙ্গল, জঙ্গল মানে বন ফায়ার হয়, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়, সেই জন্য আগুনের দ্বীপ বলা হয়। আচ্ছা, লিলি ফুলের দেশ কানাডা। প্রচুর লিলি ফুল হয়, দেখতে পাচ্ছ ছবিতে আমি দিয়েছি লিলি ফুলের ছবি, লিলি ফুল। এবার হচ্ছে কেকের দেশ স্কটল্যান্ড। স্কটল্যান্ড কেকের দেশ। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। পামির মালভূমি কোথায় অবস্থিত না, আমাদের লাদাখ এবং লাদাখের ঠিক পিছনে, মানে চীনের দিকের যে অংশটা, সেই অংশটাকে বলবো পামির মালভূমি। পামির মালভূমির উচ্চতাটা এতটাই বেশি, মানে মালভূমি অঞ্চল কিন্তু তার উচ্চতা কিন্তু 4000-5000 মিটার, আর সেই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। মালভূমি উঁচু একটা সমান জায়গা, উঁচু অথচ সমান জায়গা, এরকম মালভূমি অঞ্চল, যেটা হচ্ছে পামির মালভূমি পৃথিবীর ছাদ। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। ইউরোপের মধ্যে একদম মানে আনস্টেবল একটা লোক দেশ হচ্ছে তুরস্ক। সাদা শহর স্টকহোমকে সাদা শহর বলা হয়। পৃথিবীর নির্জন দ্বীপ না, এটা হচ্ছে একদম নির্জন দ্বীপ, মানুষজন থাকে না। আচ্ছা, পৃথিবীর রুটির ঝুড়ি আমাদের প্রেইরি, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে মানে পার হেক্টর পিছু আমাদের গম উৎপাদনে মারাত্মক আকার দেখতে পাই। এমনিতেই আমরা জানি আমেরিকা গম উৎপাদনে প্রথম, কিন্তু আমেরিকার এই প্রেইরি অঞ্চলটা, এটা গম সব থেকে বেশি উৎপাদিত হয়, মানে ঘরে ঘরে গম উৎপাদিত হয়, সেই জন্য একে আমাদের পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এরপরে স্বর্গদ্বারের শহর, স্বর্গদ্বার সান ফ্রান্সিসকো, স্বর্গের দ্বার। কফি বন্দর, কফি উৎপাদন আমাদের বেশি হয় জানি ব্রাজিলে, আর ব্রাজিলেরই একটা জায়গা হচ্ছে রিও ডি জেনেরো। রিও ডি জেনেরো বন্দরটাতে শুধু কফি এক্সপোর্ট ইম্পোর্ট, মানে ইম্পোর্ট হয় না, এক্সপোর্ট হয়। আচ্ছা, সাম্রাজ্যের শহর বা গগনচুম্বী অট্টালিকার শহর, সব বড় বড় উঁচু উঁচু অট্টালিকা, ছবিতে দেখতে পাচ্ছ সব বড় বড় উঁচু উঁচু অট্টালিকা, হচ্ছে নিউ ইয়র্ক। পান্নার দ্বীপ, পান্না, চুনি, পান্না সব বিভিন্ন মুক্ত হাতে হাতে পড়ে, গলায় পড়ে, সেই পান্নার দ্বীপ আয়ারল্যান্ড। নীল নদের দান মিশর, ছোটবেলায় আমরা পড়েছি। এবার দেখো আমাদের বাংলার দুঃখ। এবার আমরা ভারতের কিছু যে শহর বা কিছু অঞ্চল সেইগুলোকে নিয়ে আমরা জানবো। প্রথমেই আমরা জানবো হচ্ছে আমাদের বাংলার দুঃখ। বাংলার দুঃখ এদিকে বাংলার দুঃখ হচ্ছে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, কারণ দামোদর বাংলার বিভিন্ন অঞ্চল, মানে দক্ষিণবঙ্গের একটা বিস্তৃত অঞ্চলে বন্যার জন্য দায়ী। কারণ আমাদের ঝাড়খণ্ড, আমাদের মাইথন, পাঞ্চের এই সমস্ত ব্যারেজ থেকে আমাদের দামোদর নদী উৎপত্তি হয়েছে, আর সেই অঞ্চলে মানে ঝাড়খণ্ডের একটা ম্যাক্সিমাম পোর্শনের জল এই আমাদের দামোদর, আমাদের মাইথন, পাঞ্চের এইরকম ড্যামগুলোতে জমা করে রাখে। আর সেই জলটা যখন হঠাৎ করে যখন ছেড়ে দেয়, তখন বাংলার গোটা একটা অংশের মানুষ ডুবে যায়। বিশেষ করে আমাদের হাওড়া, হুগলি এই অঞ্চলগুলো, উদয়নপুর, আমাদের খানাকুল এই অংশগুলো পুরো ডুবে যায়, বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়, সেই জন্য একে বাংলার দুঃখ বলা হয়। বিহারের দুঃখ বলা হয় কোশি নদী। কোশি নদী এমনিতে একটা ছোটখাটো নদী, কিন্তু এই কোশি নদীর নাম হচ্ছে সপ্তকোশিকী, মানে 7টা ভাগ থেকে জল এসেছে কোশি নদীতে মিশেছে। আর এই 7টা ভাগের মধ্যে একটা ভাগ মাউন্ট এভারেস্ট থেকে এসেছে, মানে মাউন্ট এভারেস্টের বরফ গোলা জল একটা ভাগ দিয়ে এসেছে কোশি নদী, একটা ভাগ আমাদের কাঞ্চনজঙ্ঘার জল এসেছে। এরকম বেশ কিছু বড় বড় পর্বত, উচ্চ পর্বত শৃঙ্গ, হিমবাহ থেকে নদী উৎপত্তি হয়ে কোশি নদীর উৎপত্তি হয়েছে 7টা ভাগ, বিভিন্ন ভাগ থেকে। আর এই হিমালয়ের বরফ গোলা জল হঠাৎ করে যখন বিহারে প্রবেশ করেছে, তখন আমাদের পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবেশ করেছে, আর এতগুলো জলের ফ্লো একসঙ্গে যখন মিশেছে, জলের আকারটা অনেকটা বেশি হয়ে গেছে, আর সেটা যখন সমভূমি অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন আমরা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য বিহারের দুঃখ বলা হয় আমাদের কোশি নদীকে। আসামের দুঃখ কাকে বলা হয়? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী একই অবস্থা, যখন আমাদের তিব্বত দিয়ে যখন আসছে, অরুণাচল প্রদেশ দিয়ে যখন আসছে, তখন সেটা পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহেতে মানে জল খুব স্পিডে বেরোয়, কিন্তু যখন একটা নদী সমভূমিতে প্রবেশ করে, তখন জলের স্পিড কমে যায়, তখন নদী অনেক চওড়া হয়ে যায়। আর যখনই চওড়া হয়ে যায়, জল অনেক বেশি ফ্লো হয়, বর্ষাকালে প্রচুর জল আসে,
তখন দু সাইডের অঞ্চলগুলোকে ধুইয়ে নিয়ে চলে যায়, বন্যার জন্য দায়ী হয়। এই জন্য আমাদের আসামের বিক্ষোভ আমরা করতে পারি। দক্ষিণ ভারতের কাশী, আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির খুব গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশে অবস্থিত, কাশী লোকে বেড়াতে যায়। সেরকম দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে আমাদের মাদুরাই মীনাক্ষী মন্দির, ছবিতে দেখতে পাচ্ছি হচ্ছে মীনাক্ষী মন্দির। উৎসবের শহর মাদুরাই, মাদুরাই উৎসব ফেস্টিভ্যালের শহর। আচ্ছা, এরপরে দেখো ভারতের উদ্যান নগরী, বাগান আছে, ব্যাঙ্গালোরি, প্রচুর উদ্যান আছে ব্যাঙ্গালোর। আচ্ছা, হ্রদ নগরী, প্রচুর হ্রদ আছে, উদয়পুর, উদয়পুরে প্রচুর হ্রদ আছে, ছবি দেখতে পাচ্ছ, এই হচ্ছে উদয়পুর, দেখো আনাচে কানাচে প্রচুর হ্রদ। আচ্ছা, এরপরে দেখো সবুজ নগরী চেন্নাই, চেন্নাই হচ্ছে একদম গ্রিন সিটি। এছাড়া সবুজ নগরী অনেকগুলোকে বলা হয়, চণ্ডীগড়কেও সবুজ নগরী বলা হয়, এরকম অনেক জায়গা আছে। ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। আচ্ছা, কারণ না আমাদের বিজ্ঞানের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন আবিষ্কার সব কিন্তু ব্যাঙ্গালোর, আমাদের ইসরো বা বড় বড় সব সায়েন্টিফিক সংস্থা সব ব্যাঙ্গালোরতে অবস্থিত। এশিয়ার রোম বলা হয় দিল্লিকে, রোমের যে এনভায়রনমেন্ট সেটা এশিয়ার মধ্যে আমাদের দিল্লিতে আছে। আচ্ছা, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সিলিকন কিসে থাকে? আমাদের মাইক্রো প্রসেসর বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে সিলিকন থাকে। আর আমাদের যত ইলেকট্রনিক্স ডিভাইস, যত ইন্ডাস্ট্রি, যত কোম্পানি আছে সব কিন্তু ব্যাঙ্গালোরে। আর সিলিকনও এখানে প্রচুর উৎপন্ন হয় এবং এইখানেতে সিলিকনের কাজ হয় এবং যেটা দিয়ে মাইক্রো প্রসেসর চিপ তৈরি হয়। সেই জন্যই সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় ব্যাঙ্গালোর। সিলিকন কিসে ব্যবহৃত হয়? ইলেকট্রনিক্স জিনিসে সিলিকন ব্যবহৃত হয়। আচ্ছা, ভারতের প্রবেশ পথ মুম্বাই, মুম্বাইকে প্রবেশদ্বার বলা হয়। এ দেখো মুম্বাই, কারণ আমাদের যখন ইউরোপিয়ান ভারতে এসেছিল তখন ভারতের একটা প্রধান, আরব সাগরের একটা প্রধান কেন্দ্র হচ্ছে ইউরোপের আসা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মুম্বাই, সেই জন্য ভারতের প্রবেশ পথ বলা হয়। আচ্ছা, সাতটি দ্বীপপুঞ্জের শহর মুম্বাই, মুম্বাই সাতটি ছোট 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 দ্বীপ আছে, দ্বীপগুলো নিয়ে কিন্তু মুম্বাই শহর গঠিত হয়েছে, তাই সাতটি দ্বীপপুঞ্জের শহর। ছবি তো দিতে পারলাম না, খুব দুঃখিত। আচ্ছা, ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে, জানি। ভারতের হৃৎপিণ্ড বলা হয় মধ্যপ্রদেশ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তোমার মাঝে থাকে দেখবে, একদম সাইড দিকে থাকে না, মাথার দিকে থাকে না, মাঝে থাকে হৃৎপিণ্ড। আর ভারতের মাঝে থাকে মধ্যপ্রদেশ, হৃৎপিণ্ড বলা হয়। আচ্ছা, এবার আর একটা কোশ্চেন, যে ভারতের লাংস কাকে বলা হয়? লাংসের কাজ, লাংসের কাজ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের সাহায্য, আমাদের অক্সিজেন। তার মানে ভারতবর্ষের যে অংশে অক্সিজেন বেশি উৎপন্ন হয়, মানে যেখানে গাছপালা বেশি আছে তাকে আমরা লাংস বলে থাকবো। যেমন আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, প্রচুর গাছপালা আছে, অরুণাচল প্রদেশের অঞ্চল প্রচুর গাছপালা আছে, আসাম প্রচুর গাছপালা আছে, যেখানে গাছপালা বেশি আছে সেই অঞ্চলগুলোকেই আমরা বলবো হচ্ছে ভারতের লাংস। পরীক্ষায় এরকম ডাইরেক্ট কোশ্চেন আসে না, বললাম যে লাংস বলতে যেখানে অক্সিজেন বেশি, যেখানে গাছপালা বেশি, সেটাকে লাংস বলে। এরপরে গোলাপি শহর কাকে বলা হয়? প্যারিস, জয়পুর, জয়পুর শহরটা হচ্ছে পুরো, দেখো ছবিতে দেখতে পাচ্ছ, পুরো সব গোলাপি রং হয়ে আছে, পিঙ্ক সিটি, পুরো শহরটাই গোলাপি হয়ে আছে। তেমনি তারপরেরটা দেখো নীল শহর, আমাদের নীল শহর বলা হচ্ছে যোধপুরকে, দেখো পুরো শহরটার বাড়ি ঘর সব নীল কালার করা আছে, খুব ভালো জিনিস এরকম রং দিয়ে শহর চেনা হলে। সোনালী শহর বা স্বর্ণ মন্দিরের শহর অমৃতসর, সোনা দিয়ে মন্দির আছে অমৃতসরের। আচ্ছা, প্রাচ্যের ভেনিস আলেপ্সি, এটা প্রাচ্য, আমাদের প্রাচ্য মানে আমাদের ভারত এবং ভারত পাশাপাশি অঞ্চলগুলোকে প্রাচ্য বলা হয়। এই প্রাচ্যের ভেনিস আমাদের আমাদের আলেপ্সি, আলেপ্সি হচ্ছে কেরালাতে অবস্থিত। আচ্ছা, ভারতের চিনির পাত্র, উত্তরপ্রদেশকে বলা হয়, প্রচুর পরিমাণে চিনি উৎপন্ন হয়, আখ উৎপন্ন হয়, সেজন্য চিনির পাত্র বলা হয়। ভারতের ফলের ঝুড়ি হিমাচল প্রদেশ, প্রচুর রকমের প্রচুর ভ্যারাইটিস ফল পাওয়া যায় হিমাচল প্রদেশে, বেশি ভ্যারাইটি পাওয়ার জন্য ফলের ঝুড়ি বলা হয়, মানে বেশি বেশি পরিমাণ না, মানে আপেল প্রচুর পাওয়া যায় এরকম নয়, মানে প্রচুর ভ্যারাইটিস ফল কিন্তু হিমাচল প্রদেশে পাওয়া যায়। ভারতের চালের ঝুড়ি ছত্তিশগড়কে বলা হয়, এইখানে মূলত চালটাই উৎপাদিত হয়, সেই জন্য এটাকে বলা হয়, মানে এমন নয় যে ছত্তিশগড়ের চাল প্রোডাকশনে প্রথম। মন্দিরের শহর বেনারস, বেনারসে গেলে তুমি আনাচে কানাচে মন্দির, ছবিতে দেখতে পাচ্ছ, আনাচে কানাচে ঘরে ঘরে মন্দির হচ্ছে বেনারস। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম শহর বেনারস, বেনারস হচ্ছে খুব প্রাচীন শহর। আচ্ছা, ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরের এনভায়রনমেন্ট ওয়েদার ছবিতে দিয়েছি, পুরো একদম পুরো মানে ভূস্বর্গ। ভারতের রানী, পর্বতের রানী, পর্বতের রানী হচ্ছে মসৌরি,
হরিদ্বার থেকে মানুষজন বেড়াতে যায়, হরিদ্বার, দেরাদুন, মসৌরি, খুব সুন্দর জায়গা, তার এনভায়রনমেন্ট খুবই সুন্দর, আমরা ছবিতে দিয়েছি। এই হচ্ছে মসৌরি শহর, সিটি অফ জয়, আনন্দ নগরী। আমাদের কলকাতার মানুষজন সবসময় ফেস্টিভ্যাল, আনন্দ উৎসব নগরী, তাই কলকাতার এই শহরকে কি বলা হয়? আনন্দ নগরী। স্থাপত্যের শহর কাকে বলা হয়? কলকাতা। প্রচুর বড় বড় স্থাপত্য অট্টালিকা আছে, স্থাপত্য ভাস্কর্যতে ভর্তি আমাদের ভারতবর্ষের এই কলকাতা শহর। দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? আমাদের পুনে হচ্ছে দাক্ষিণাত্যের রানী, দক্ষিণ ভারতের রানী। চন্দন বৃক্ষের মন্দির, মানে চারিদিকে শুধু চন্দন বৃক্ষে মোড়া হচ্ছে শহর হচ্ছে মাদুরাই হচ্ছে চারিদিকে, মানে মীনাক্ষী মন্দির এবং তার পাশে এরিয়া পুরো চন্দন কাঠে ঘেরা, সেজন্য চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। আচ্ছা, এরপরে দেখো ভারতের ভেনিস, এশিয়ার ভেনিস দিল্লি, ভারতের ভেনিস মুম্বাই বলা হয়। আচ্ছা, ভারতের পিটসবার্গ, জামশেদপুর। পিটসবার্গ কিসের জন্য বিখ্যাত? পিটসবার্গ হচ্ছে শহর বিশ্বের যে শহরে তলায় লৌহ শিল্প, মানে লৌহ উৎপাদন হয়, তলায় মাটির তলায় লোহা পাওয়া যায়, উপরে লৌহ ইস্পাত শিল্প আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে জামশেদপুর এমন একটা জায়গা যেখানে তলায় লৌহা উৎপাদন হয়। জামশেদপুর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। জামশেদপুর আমাদের কার নামে পরিচিত? টাটা, জামশেদজি টাটার নামে পরিচিত হচ্ছে জামশেদপুর। আচ্ছা, তোমরা টাটা এইখানে উপরে টাটা স্টিল প্ল্যান্ট তৈরি করেছে, আর মাটির তলায় কি আছে? লোহা আছে, মানে লোহা উঠছে, উপরে স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে। আমাদের পিটসবার্গেও কিন্তু একই রকম আছে বলে আমাদের এই জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়া। গ্লাসগো হচ্ছে আমাদের এর একটা শহর, স্কটল্যান্ডের একটা শহর। সেই স্কটল্যান্ডের শহরে প্রতিটা বাড়িতে প্রতিটা এতে একটা করে শিল্প আছে। সব শিল্পগুলো কিন্তু আলাদা আলাদা শিল্প, মানে এমন নয় যে সবাই তাঁত বুনছে, সব ইন্ডিভিজুয়াল লৌহ শিল্প, কুটির শিল্প, ছোট ছোট সব আলাদা আলাদা কাজ করছে। কেউ নাট বল্টু করছে, কেউ ছেনি করছে, কেউ হাতুড়ি করছে, এইরকম বিভিন্ন কাজ হয়ে যাচ্ছে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন দোকানে। সেই রকম আমাদের হাওড়ায় গেলে, হাওড়া টিকিয়াপাড়া, আমাদের মন্দিরতলা, এই অঞ্চলগুলোতে দেখলে সবসময় ঠক 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 করে আওয়াজ হচ্ছে এবং লৌহ শিল্পের কাজ চলছে। সেই গ্লাসগোতেও একই রকমের শিল্প আছে বলে আমাদের হাওড়াকে আমাদের ভারতের গ্লাসগো বলা হয়। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। কাপড় কল, প্রচুর পরিমাণে কাপড় কল আছে। এই আহমেদাবাদে কিন্তু প্রচুর আগে থেকে কাপড় কল ছিল। আমাদের গান্ধীজি আহমেদাবাদ মিল সত্যাগ্রহ করেছিল, সেই কাপড় কলের শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য কিন্তু সত্যাগ্রহ করেছিল গান্ধীজি। আর সেই সত্যাগ্রহ, সেই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমাদের ভারতে যখন ব্রিটিশরা যখন আসে, তখন ভারত থেকে র মেটেরিয়াল নিয়ে যেত এবং ম্যানচেস্টার থেকে কাপড় তৈরি করতো, কাপড় তৈরি করে ভারতে এসে বিক্রি করতো। সেই জন্য আমাদের ভারতে তারপরে আহমেদাবাদে এই কাপড় কলের বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আছে, সেই জন্য ভারতের ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে কোথায় এরকম কাপড় কল আছে? এটা হচ্ছে কোয়েম্বাটুর, প্রচুর পরিমাণে বয়ন শিল্প আছে। আচ্ছা, এরপরে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া হলো কোয়েম্বাটুর, নর্থ ইন্ডিয়া হচ্ছে কানপুর। আচ্ছা, ভারতের খনির শহর ধানবাদ, শুধু খনি। ধানবাদে গেলে শুধু মাইন করা হচ্ছে, খালি কয়লা তোলা হচ্ছে, এবং এত খনি এবং কয়লা কালারের লালির জন্য ওই অঞ্চলে ধুলোর রং পর্যন্ত কালো হয়ে গেছে, পুরো এরিয়া হচ্ছে কালো ধানবাদ, আমি নিজে গিয়েছিলাম। ভারতের পূর্ব ভারতের কাশ্মীর বলা হয় মণিপুর, মানে মণিপুরের এনভায়রনমেন্ট অনেকটা কাশ্মীরের মতো। ছবিতে দেখতে পাচ্ছি মণিপুরের এনভায়রনমেন্ট আমি তোমাদের দিয়েছি। এটা পূর্ব ভারত, একটা পাহাড়ি জনপদ আমাদের মণিপুর, সেই মণিপুরকে আমাদের পূর্ব ভারতের কাশ্মীর বলা হয়। ভারতের যমজ শহর, মানে দুটো শহর মোটামুটি একই রকম ক্যারেক্টারিস্টিক, তাকে যমজ শহর বলা হয়। তার মধ্যে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ আছে, আমাদের হাওড়া, কলকাতা আছে, এরকম আরও বেশ কিছু শহর আছে, এগুলো পরবর্তীকালে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আচ্ছা, পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতা বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। পূর্ব ভারত বলতে মানে আমাদের আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এই অঞ্চলে কোনো সমুদ্র দিয়ে কোনো জিনিস যদি নিয়ে যেতে হয়, তাহলে কলকাতা বন্দরেতেই সেই জিনিসটাকে ল্যান্ড করতে হবে, এবং কলকাতা বন্দর থেকে ট্রাকে করে বা রেলে করে বা অন্যান্যভাবে সেটাকে কিন্তু আমাদের ওই নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে পৌঁছতে হবে। তার মানে পূর্ব ভারতের যে কোনো জায়গায় পৌঁছতে গেলে আমাকে কলকাতা বন্দরকেই ব্যবহার করতে হবে। এই কলকাতা বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। অনেক সময় পার্টিকুলার জায়গা যদি বলা হয় শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, কারণ শিলিগুড়ির ওপর দিয়েই তোমাকে কিন্তু আসাম, গুয়াহাটি, আমাদের ডিব্রুগড়, তারপরে আমাদের মণিপুর, মেঘালয়,
আমাদের যেখানে শিলং যেখানেই তুমি যাবে তখন শিলিগুড়ির ওপর দিয়ে যাবে। এই পার্টিকুলার শহর বললে শিলিগুড়ি, আর যদি বন্দর বলা হয় সেটা হচ্ছে কলকাতা বন্দর। পঞ্চনদের দেশ, সিন্ধু তার 5টা উপনদী আমাদের পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই জন্য একে পঞ্চনদের দেশ বলা হয়। শস্য শ্যামলা, একে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আচ্ছা, গুম্ফার দেশ, প্রচুর বুদ্ধিস্ট মনাস্ট্রি গুম্ফা আছে, সেই জন্য গুম্ফার দেশ হচ্ছে সিকিম। ঈশ্বরের বাসস্থান এলাহাবাদ, এলাহাবাদের প্রয়াগ এলাহাবাদের প্রয়াগকে ঈশ্বরের বাসস্থান বলা হয়। শুধু কুম্ভ মেলার জন্য পরিচিত নয় আমাদের ঈশ্বরের বাসস্থান, আমাদের আগে থেকেই কিন্তু আমাদের প্রয়াগ কিন্তু আছে। পঞ্চ পাহাড়ের দেশ ত্রিপুরা, ত্রিপুরার চারিদিকে 5টা পাহাড়ে ঘেরা, সেই জন্য তাকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয়। অর্কিড, অর্কিড এক রকমের পাহাড়ি এক রকমের শৈবাল জাতীয় উদ্ভিদ, সেটা হচ্ছে অর্কিড, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অর্কিড মূলত পাহাড়ি অঞ্চলে দেখতে পাই, তোমরা প্রচুর অর্কিড গার্ডেন বা এরকম মানে যে কোনো পাহাড়ি পার্বত্য অঞ্চলে গেলে দেখতে পাবে। আর সেরকমই অর্কিড হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশকে বলা হয় অর্কিড রাজ্য। এরপরে দেখো তালাচাবির শহর, তালাচাবি ইন্ডাস্ট্রি আছে আমাদের পশ্চিমবঙ্গের, তালাচাবি ইন্ডাস্ট্রি আছে হচ্ছে আমাদের জগদলপুর, আরও বেশ কিছু জায়গায় তালাচাবি ইন্ডাস্ট্রি আছে। তেমনি ভারতের তালাচাবি ইন্ডাস্ট্রি আছে সুরাটে। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে, প্রচুর ধান উৎপন্ন হয় বর্ধমানে। মেঘের আবাস মেঘালয়, মেঘালয় গেলে সারাদিন খালি মেঘ দেখতে পাবে, কারণ বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুর যে শাখাটা আসে সেটা কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে মেঘালয়তে গিয়ে ধাক্কা দেয়। মেঘালয়ে সেই মেঘগুলো সারাক্ষণ ঘোরাঘুরি করে, আর মেঘালয়তে ধাক্কা দিয়ে আমাদের শিলং পাহাড়ে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সেখানেতে চেরাপুঞ্জি মৌসিনরাম আমরা নাম শুনেছি, প্রচুর বৃষ্টি হয়। আর এই মেঘ এবং বৃষ্টি এই জন্যই মেঘালয়কে মেঘের আবাস বা মেঘের রাজ্য বলা হয়। আচ্ছা, নীল পর্বত, নীলগিরি, নীলগিরি পর্বতকে নীল পর্বত বলা হয়। নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? পশ্চিমঘাট এবং পূর্বঘাট মিলিত হয়েছে এই নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বত তামিলনাড়ু, কেরালা এবং আমাদের কর্ণাটকে অবস্থিত হচ্ছে নীলগিরি পর্বত। দেখতে পাচ্ছ ছবিতে যে এইখানে একটা রকম ফুল হয় যার নাম হচ্ছে নীল কুরেঞ্জি বলে একটা ফুল হয়, যে ফুলটা মহাকাশ থেকে দেখতে একবারে পুরো নীল, মানে পর্বতটাকে মনে হয় যেন নীল হয়ে আছে। তো এই ফুল কিন্তু প্রতি বছর ফোটে না বা প্রতিদিন ফোটে না, এটা 12-14 বছর ছাড়া ছাড়া একবার এই ফুল ফোটে। সম্ভবত নেক্সট ফুল ফুটবে 2030 সালে। আর এই ফুলটা আমাদের মহাকাশ থেকে একদম সুন্দর দেখতে লাগে এবং এই পাহাড়টা পুরো নীল দেখতে লাগে, সেই জন্য এই নীল পাহাড়, নীল রঙের জন্য এর নাম হয়েছে নীলগিরি পর্বত। প্রাচ্যের ভেনিস বা আরব সাগরের রানী, প্রাচ্যের ভেনিস আরব সাগরের রানী এবং পূর্বের ভেনিস, সব ভেনিস, ভেনিস হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, স্থাপত্য ভাস্কর্যের ভরপুর। সেই ভেনিস আমাদের দিল্লি, আমাদের মুম্বাই, সেরকমই আমাদের ভেনিস হচ্ছে আমাদের কোচি, কোচিকে প্রাচ্যের ভেনিস, আরব সাগরের রানী এবং পূর্বের ভেনিস, এই রকম জিনিসগুলো বলা হয়ে থাকে। আচ্ছা, আপাতত আজকের ক্লাস এখানে শেষ করলাম। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসটা তোমরা বারবার করে ফলো করো, বারবার করে দেখো। আমার গল্পগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে ব্যাপারটা বোঝা কিন্তু খুব একটা বিষয় না, এটা কিন্তু খুবই একটা সহজ একটা ক্লাস এবং আশা করব এই ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে।